সম্পূর্ণ সত্যি একটা অভিজ্ঞতা, আপনারা শুনতে থাকুন। তো যার সাথে এই ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে নিশি। মূলত বেশ কয়েক বছর আগের কাহিনী, কিন্তু নিশি তাদের সাথে শেয়ার করে এই যে করোনাকালীন 2020 সালের যে লকডাউন ছিল, সেই সময় নিশি সবার সাথেই ঘটনাটি শেয়ার করে। নিশির বিয়ে হয় 2014 সালের 16ই ডিসেম্বর। প্রেমের সম্পর্কের বিয়ে ছিল, যার কারণে শুরুর দিকে সবার অমত থাকলেও পরবর্তীতে সেটা মানসম্মানের দিক বিবেচনা করে দুই পরিবার বসে এবং তারা এটার একটা মিউচুয়াল করে এবং বিয়েটা মেনে নেওয়া হয়। বিয়ের প্রথম সপ্তাহ সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু পরের সপ্তাহ যেতেই নিশির মনে হতে লাগলো তাদের বেডরুমে অস্বাভাবিক কোনো কিছু আছে। প্রথম কয়েকদিন এটাকে সে মনের ভুল ধরে নেয়, কিন্তু পরবর্তীতে সেটা তার রেগুলার ফিল হতে থাকে এবং সে ফিল করতে থাকে বা তার মনে হতে থাকে ওই রুমের পাশেই লাল শাড়ি পরিহিত কেউ একজন রুমটার কোণায় দাঁড়িয়ে আছে। এইরকম তার প্রায় সময় ফিল হতো। হঠাৎ একদিন রাতের বেলা তার ঘুম ভেঙে যায় এবং ভাঙার পর সে দেখে আসলেই তার যে রুম, ওই রুমের কোণায় লাল শাড়ি পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আছে। এই দেখে নিশি আসলে চিৎকার করতে চায়, কিন্তু সে কোনো আওয়াজ করতে পারে না। ওই অবয়বটি তার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে এক পলকে তার দিকে তাকিয়ে থাকে এবং এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সেটা আসলে আর নিশি সহ্য করতে পারে না। সে শেষমেশ কোনোভাবে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে, সে দেখে সব কিছুই স্বাভাবিক। সে আসলে বুঝতে পারে না রাতের বেলা কি হয়েছিল, কারণ সে যদি আসলেই সেন্সলেস হয়ে যায় তাহলে তার পাশে যে স্বামী ছিল, তার হাজব্যান্ড, ওনার কিন্তু জানার কথা বা ওনার এই বিষয়ে কিন্তু একটু হলেও অবগত থাকার কথা। খুব দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় নিশি। সে ভাবতে থাকে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল। যাই হোক, সে এরকম 7-5 চিন্তা করতে করতে সন্ধ্যার দিকে তার হাজব্যান্ডকে পুরো বিষয়টা জানায়। তো শুরুর দিকে তার স্বামী একদমই বিষয়টাকে পাত্তা দেয় না, উল্টা তিনি আরও সেটা নিয়ে মশকরা শুরু করেন এবং তিনি করেন কি, তার এক দাদিকে জানান, নিশির দাদি শাশুড়ি। তো দাদি শাশুড়িকে জানানোর পর ওই বৃদ্ধ দাদি নিশিকে বলে, প্রথম বিয়ে হলে এরকম হয়, এরকম করে হাসি ঠাট্টা করে রাতের সময় দোয়া পড়ে ঘুমাবি, এরকম কিছু উপদেশ দিয়ে দেয়। তো জাস্ট বিষয়টাকে একটা ফান বা একটা সিম্পল একটা ম্যাটার হিসেবে নিয়ে নেয় সবাই। যাই হোক, তার যে মনের মধ্যে যে ভয়টা ঢুকে গিয়েছিল সেটা কিন্তু তাকে তাড়া করে যাচ্ছিল। সে কোনোভাবে ঘুমাতে পারে না। সেদিন রাতেও তার ফিল হতে থাকে সারা ঘরের মধ্যে কেউ জানি দৌড়াদৌড়ি করতেছে, কেউ জানি হাঁটাহাঁটি করতেছে। সে কোনো কিছু একটার অস্তিত্ব সারা ঘর জুড়েই সারা রাত ধরে সে ফিল করতে থাকে। এভাবে আরও কয়েকটা রাত চলে যায়, দিন চলে যায়, নিশির সেম ফিল হতে থাকে। এবং এর 2-1 দিন পরেই নিশির বাপের বাড়ি থেকে নিশিকে নিতে আসে বেড়াতে যাওয়ার জন্য। তো নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের রীতি অনুযায়ী। নিশি সেখানে আরও 2 দিন থাকার পর নিশির হাজব্যান্ড যখন আবার তাকে ব্যাক নিয়ে আসে তার শ্বশুর বাড়িতে, ঠিক তখনই আবার সমস্যাগুলো শুরু হয়। এই 2 দিন কিন্তু বাপের বাড়িতে নিশি একদম স্বাভাবিক ছিল। তার কোনো ঘুমের সমস্যা হয়নি বা ভয়ের কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের কোনো সমস্যাই আসলে ছিল না। তো শ্বশুর বাড়িতে ফিরে আসার পর আবারও সেম জিনিসগুলো সে ফিল করতে থাকে, আবারও সে ভয়গুলা পেতে থাকে। তার মনে হতে থাকে ওই যে লাল শাড়ি পরিহিত সেই অবয়বটি এখনও ঘরের মধ্যে আছে, এখনও বেডরুমের
কোণায় দাঁড়িয়ে আছে। এমনই এক রাতে হঠাৎ করে নিশির আবারও ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর নিশি দেখে সেই অবয়বটি স্পষ্ট দাঁড়িয়ে আছে রুমের কোণায়, সেই ভয়ানক দৃষ্টি দিয়েই এখনো তাকিয়ে আছে নিশির দিকে। এবং সে গতবারের মতো যখন চেষ্টা করে চিৎকার দেওয়ার জন্য, সে কোনোভাবেই পারে না, কিন্তু সামহাও তার একটা হাত তার হাজব্যান্ডের গায়ের উপর পড়ে। তো তার হাজব্যান্ড যখন জেগে যায়, সঙ্গে সঙ্গে নিশি একটা চিৎকার দিতে পারে এবং চিৎকার দিয়ে সে আবারও সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সে রাতে আর নিশি জেগে উঠেনি বা তাকে জাগানো হয়নি। তার হাজব্যান্ড তাকে ওইভাবে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সে ঘুমিয়ে যায়। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন নিশির হাজব্যান্ড নিজে থেকে জিজ্ঞেস করে, গত রাতে কি হয়েছিল, তুমি এভাবে চিৎকার দিয়ে কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? নিশি এবার বুঝতে পারে তার মানে রাতের বেলা যা হচ্ছিল এতদিন ধরে এবং যা হয়েছিল সব কিছুই সত্যি ছিল এবং সে নিজের চোখেই দেখেছিল। এইবার তার স্বামী আবারও ভুল বুঝবে মনে করে নিশি আগে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং সে সরাসরি বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমি এই জিনিসটা দেখেছি, তুমি বিশ্বাস করোনি। আমি গতকালকেও সেম জিনিসটা দেখেছিলাম এবং দেখার পর ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। তো নিশির হাজব্যান্ড করে কি সেটা তার পরিবারকে জানায় এবং যখন তার শ্বশুর শাশুড়ি মানে নিশির শ্বশুর শাশুড়ি এই বিষয়টা জানতে পারে, তারা বলে তাদের ঘরটা নির্মাণ করার সময় ঘর বন্ধ করা হয়েছিল এবং সবকিছু ধর্মীয় রীতিনীতি মেনেই করা হয়েছিল এবং কোনোদিন এই ঘরের মধ্যে কেউ কোনোদিন ভয় পায়নি বা কারোর কোনো সমস্যা হয়নি। তাহলে নিশির কেন এত সমস্যা? সেই সাথে নিশির হাজব্যান্ডকেও জিজ্ঞেস করা হয়, তুই তো নিশির সাথে ওই রুমের মধ্যে ঘুমাস, তোর কোনো সমস্যা হয় না বা তুই কিছু দেখিস কিনা? তো নিশির হাজব্যান্ড এক বাক্যেই জবাব দেয়, সে বলে সে কোনোদিন কোনো কিছুতে ভয় পায়নি বা কোনোদিন কোনো কিছু দেখেও নি। এইবার নিশি কিছুটা চুপ মেরে যায়, কারণ তার সাথে যা হচ্ছিল সেগুলোর পেছনে আসলে কোনো প্রমাণ সে দাঁড় করাতে পারতেছিল না। পাশাপাশি এগুলাকে কিভাবে সে এক্সপ্লেইন করবে সেটাও সে বুঝতে পারতেছিল না। কিন্তু সমস্যার কোনো শেষ হয় না, কারণ প্রত্যেক রাতেই নিশির ঘুমের সমস্যা চলতে থাকে। নিশি যখন প্রতি রাতেই ঘুমাতে পারতেছিল না, একটা সময় সে অসুস্থ হতে থাকে, সে দুর্বল হয়ে পড়ে। তাকে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো লাভ হয় না। এবং এরই মধ্যে আরও একটা বিষয় জানতে পারা যায়, সেটা হচ্ছে নিশি প্রেগন্যান্ট, নিশির গর্ভে বাচ্চা। তো ওই সময় সমস্যাটা আরও বেশি তীব্র হয়। লাল শাড়ি পরিহিত সেই অবয়ব বা সেই মহিলাটি আগে দাঁড়িয়ে থাকতো রুমের কোণায়, ইদানিং নিশি দেখতে থাকে সে জিনিসটা একদম তার আশেপাশে দাঁড়িয়ে আছে, আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। প্রথমের দিকে ভয়টা খুব বেশি তীব্র থাকলেও সে অনেকটা বিষয়টা মেনে নিয়েই জীবনযাপন করা শুরু করে। একদিন তার মাকে সে সব কিছু জানায় এবং তার মা একটা তাবিজ এনে দেয় একটা হুজুর থেকে, বলে এই তাবিজটা সে যেন সবসময় তার সাথে রাখে, সে যেন এই জিনিসটা সে ধারণ করে। তো তাবিজটা এনে দেওয়ার পর কিছুটা স্বস্তি সে অনুভব করতে পারে, মানে পুরোপুরি না গুছালেও জিনিসটা তার মধ্যে কিছুটা শান্তির অনুভব হয়। চলতে থাকে এইভাবে দিনগুলা। একদিন সে তার বাপের বাড়িতে যায় আবারও। তার হাজব্যান্ডও তার সাথে গিয়েছিল, কিন্তু ওনার ভিসা জনিত বাইরে যাওয়ার কিছু বিষয় নিয়ে ওনাকে চলে আসতে হয় সন্ধ্যার সময়। নিশি থেকে যায় তার বাপের বাড়িতে। তো সেদিন রাতে নিশির হাজব্যান্ড তাদের যে বেডরুম ছিল সেই বেডরুমে একা ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে ওনার রাতের বেলা ঘুমটা ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রুমের কোণায় লাল শাড়ি পরিহিত সত্যি সত্যি একটা মহিলা দাঁড়িয়ে আছে। উনি সাহস করে লাইট জ্বালিয়ে দেন রুমের, এবং লাইট জ্বালানোর সাথে সাথে দেখেন
সব কিছুই স্বাভাবিক। উনি চিন্তা করেন হয়তো প্রতিদিন নিশির কাছ থেকে এই মহিলাটার কথা শুনতে শুনতে তার মনের মধ্যে একটা ভুল ধারণার জন্ম নিয়েছে, যার কারণে হয়তো উনি এরকম কোনো কিছু দেখেছেন। পরদিন যখন নিশিকে তিনি আনতে যান বাপের বাড়ি থেকে, তখন হঠাৎ কথা প্রসঙ্গেই নিশিকে বলে গতকাল রাতে যে মহিলাটাকে সে দেখেছিল, মানে নিশিকে যে মহিলাটা দেখা দিচ্ছিল এতদিন ধরে, সেই মহিলাটার কথাই বলে। তখন নিশি কোনো কিছুই বলে না, কারণ এতদিন সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো পাত্তা পায়নি তার হাজব্যান্ডের কাছ থেকে, তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে। সো এই বিষয়ে নিশি তেমন কোনো কিছুই বলে না। এরই মধ্যেই ওনার হাজব্যান্ডের বাইরে যাওয়ার দিন চলে আসে এবং তিনি চলে যান দেশের বাইরে। যাওয়ার আগে নিশি অনেক কান্নাকাটি করে ওনার স্বামীকে বোঝানোর চেষ্টা করে আসলেই বিষয়গুলো সত্যি। তখন নিশির হাজব্যান্ড বলে, তুমি রাতের বেলা একা থাকবা না, সাথে আমার বোনকে রাখবা, মানে নিশির ননদকে, না হয় মাকে সাথে নিয়ে ঘুমাবা। এভাবে নিশির হাজব্যান্ড চলে যায় দেশের বাইরে। সেদিন রাতে নিশির সাথে নিশির মা ঘুমাতে যায়। মাঝ রাতে হঠাৎ করে তিনি ঘুম ভেঙে দেখেন নিশি কেমন জানি একটা ভয়ার্ত দৃষ্টিতে চোখ খুলে তাকিয়ে আছে রুমের কোনায় এবং সারা শরীর তার ঘামতেছে, খুব ভয়াবহ একটা পরিস্থিতি। এইরকম অবস্থা দেখার পর নিশির মা নিশিকে ডাকতে শুরু করেন এবং রুমের লাইট জ্বালিয়ে দেন। লাইট জ্বালাতেই তিনি দেখেন নিশি তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু ও আমার বাচ্চাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার পেটে চাপ দিতে চাই। নিশির মা বলে, কোথায়, কে, মানে এরকম করে জিজ্ঞেস করে। নিশি বলে, আমার পাশেই ছিল, তুমি দেখোনি? তখন নিশির মা বোঝাতে চায় রুমের মধ্যে সে কাউকে দেখেনি এবং আশেপাশে আসলে কেউ ছিল না। তো এভাবে তাকে অনেক বুঝ দেওয়ার চেষ্টা করে, অনেক দোয়া দরুদ পরে নিশির মা নিশিকে ফু দিতে থাকেন। এবং একটা সময় রাত যখন শেষের দিকে যায়, তখন নিশির মায়ের খোলের মধ্যেই ঘুমিয়ে যান। পরদিন নিশির মা ওনার শ্বশুর শাশুড়িকে বলে নিশিকে সাথে নিয়েই বাড়িতে চলে যান, মানে নিশির বাপের বাড়িতে। এদিকে নিশির শরীরের অবস্থা খুবই খারাপ, খুব বেশি দুর্বল হয়ে যায় সে। অন্যদিকে সে গর্ভবতী, যার কারণে এই সমস্যাগুলো আরও বেশি তীব্র হতে থাকে, তাকে আরও বেশি দুর্বল করে দেয়। কোনো কিছুই ঠিকভাবে সে খাওয়া দাওয়া করতে পারতেছিল না, কোনো কিছুই বা সে আসলে সুস্থভাবে, মানে বলতে গেলে সুস্থ একজন মানুষের মতো কোনো কিছুই করতে পারতেছিল না। যাই হোক, তার মা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন, বাসার মধ্যে জার ফুক করান। ইমাম সাহেব কিছু তাবিজ দিয়ে দেন নিশিকে পড়ার জন্য। তো নিশির ভাষ্য অনুযায়ী ওই তাবিজগুলো ধারণ করার পর নিশি সরাসরি সেই লাল শাড়ি পরিহিত মহিলাকে কাছে না দেখলেও স্বপ্নের মধ্যে প্রায় সময় দেখত। সেই মহিলাটি তার পেটে ছাপ দিয়ে নিশির বাচ্চাকে মেরে ফেলতে চায়। নিশির এই জিনিসগুলো যখন স্বপ্নের মধ্যে হতো, নিশি আসলে খুব চাপ অনুভব করত, কিন্তু কাউকে এগুলা আসলে আর বলবে বা এক্সপ্লেইন করবে সেটাও তার মন চাচ্ছিল না, ফেড আপ হয়ে গিয়েছিল। খাবার দাবারের উপর থেকে তার মন উঠে যায়। একসময় এত বেশি দুর্বল হয়ে যায়, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। তার মধ্যে মানে কোনো শক্তি যে আছে সেটা আসলে মনে হচ্ছিল না। তো তার পরিবার ধরে নেয় নিশি হয়তো বাচ্চাটা জন্ম দিতে পারবে না, কারণ তার অবস্থায় যেহেতু এত করুণ, কিভাবে সে একজন বাচ্চা দুনিয়াতে আনবে সেটাই সবার কাছে একটা চিন্তার বিষয় হয়। কিন্তু নিশি খুব বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে বলতেছিল সবাইকে তখনও, যত যাই কিছু হোক সে তার বাচ্চা জন্ম দিবে, যদি সে মরে যায় তাও সে তার বাচ্চাকে জীবিত রাখবে। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞতা তার মধ্যে চলে আসে। কিন্তু একসময় নিশির কথাবার্তা কমে যায়, কথাবার্তা বলতে গেলে তার মুখে আটকে যেত। তাকে অনেক ডাক্তারও দেখানো হয় ফাঁকে ফাঁকে। তার মা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পানি পড়া নিয়ে আসেন, তাবিজ কবচ আনেন। একসময় নিশির গলায় কোমরে সব জায়গায় তাবিজ লাগানো হয়,
তবুও আসলে তেমন কোনো কিছু উন্নতি হয় না। এদিকে নিশির স্বামী এগুলা শুনে বিদেশ থেকে চলে আসতে চান, কিন্তু তার পরিবারের চাপে, মানে নিশির শ্বশুরবাড়ির পরিবারের চাপে তিনি আসতে পারেন না। বেচারা বিদেশে বসেই টেনশন করতে থাকে। এর মধ্যে নিশির শ্বশুর শাশুড়ি এসে নিশিকে নিয়ে যায়, উল্টা নিশির মাকে কথা শুনিয়ে দেয়, অনেক দিন তো রাখলেন, কি করতে পারলেন বা কি উন্নতি হলো, এরকম কথাবার্তা শুনিয়ে নিশির শ্বশুর শাশুড়ি নিশিকে নিয়ে চলে যায় নিশির শ্বশুর বাড়িতে। সেদিন রাতে নিশির সাথে ঘুমাতে আসে নিশির ননদ, এবং ঘুমাতে যখন যায় হঠাৎ করেই ঘুম থেকে, মানে ঘুম ভেঙে নিশি দেখতে পায় তার পাশে শোয়া ননদ চোখ বড় করে মানে রুমের কোণার দিকে তাকিয়ে আছে এবং খুব বেশি ঘামতেছে। নিশি রুমের লাইট জ্বালিয়ে দিতেই নিশির ননদ একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, এবং ওই চিৎকারেই নিশির শ্বশুর শাশুড়ি রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে চলে আসার পর যখন নিশির ননদের জ্ঞান ফেরানো হয়, নিশির ননদ বলে সে দেখেছিল রুমের কোণায় একটা লাল শাড়ি পরিহিত মহিলা খুব ভয়ানক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখার পর সে সঙ্গে সঙ্গে স্টাক হয়ে যায়, আর চোখের পলক মানে সেখান থেকে ফেরাতে পারেনি। ভয়ে সে ঘামতে শুরু করে। এই কথা শোনার পর নিশির শ্বশুর শাশুড়ি বিষয়টা আসলে বোঝার চেষ্টা করে না, উল্টা নিশিকে কথা শোনাই, বলে তুমি এই কথাবার্তাগুলো বলতে বলতে এখন আমার মেয়ের মনের মধ্যেও ভয় ঢুকিয়ে দিয়েছ, ওর মনের মধ্যেও একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছ, যার কারণে এগুলা হয়তো সে স্বপ্নে দেখেছে। নিশি আসলে এরকম একটা সিচুয়েশনে আরও বেশি ব্লেমের মধ্যে পড়ে যায়, এবং খুব বেশি বলতে গেলে মানসিকভাবে সে নির্যাতিত হতে থাকে। কিন্তু কিছুই করার ছিল না, কারণ তার যে সমস্যা সেটা কেউ বোঝার চেষ্টা করতেছিল না, উল্টা তাকে দোষ দিয়ে যাচ্ছিল তার এই কথাবার্তাগুলোর জন্য, তার এই এক্সপ্লেনেশনগুলোর জন্য। নিশি বরাবরের মতোই চুপ করে থাকে, এবং এর পরবর্তীতে নিশির সাথে নিশির ননদ এবং শাশুড়ি দুইজনেই থাকা শুরু করে, একসাথেই তারা ঘুমান। দিন এভাবে কাটতে থাকে। এরই মধ্যে নিশির প্রেগন্যান্সির ডাক্তার যখন দেখানো হয়, তখন ডাক্তার সব কিছু চেক করে বলেন বাচ্চার নড়াচড়া খুব একটা ভালো না, তাকে স্ট্রং হতে হবে, মানে বাচ্চার যে মুভমেন্ট সেটা খুব বেশি দুর্বল। তো নিশি এ কথা শোনার পর নিজেকে স্ট্রং করার চেষ্টা করে। কোনো খিদাই তার ছিল না, তারপরও সে জোর করে করে খাওয়ার চেষ্টা করে, খাওয়া শুরু করে। তার শাশুড়ি, তার দাদি শাশুড়ি, ফুফু শাশুড়ি সবাই তার জন্য চাটনি বানিয়ে নিয়ে আসে খাওয়ার জন্য, খাওয়ার রুচিটা যাতে বাড়ে। কোনো চাটনি তার খেতে ভালো লাগতো না, কিন্তু একটা চাটনির দিকে বারবার তার আকর্ষণ ফিল হতো, সেটাই দেখলে মানে তার মন চাইতো খাওয়ার জন্য। কিন্তু কোনো এক অজানা কারণে সে ওই চাটনিটা খেতে পারতো না। বাচ্চা জন্ম দেওয়ার সময়টা এভাবে আস্তে আস্তে ঘনিয়ে আসে। নিশির সমস্যাই থাকে, ওগুলা চলতেই থাকে, কোনো কিছুর কোনো সমাধান হয় না। শুধুমাত্র তারা যে রুমের মধ্যে ঘুমাতো সে রুমটা চেঞ্জ করে অন্য একটা রুমের মধ্যে তারা ঘুমানো শুরু করে। তো হয় কি, রুম যখন তারা চেঞ্জ করে, ওই যে লাল শাড়ি পরিহিত মহিলা তাকে সরাসরি দেখা না গেলেও স্বপ্নের মধ্যে নিশি ঠিকই দেখতে পেত, এবং স্বপ্নের মধ্যে সেই মহিলাটা বারবার আসতো, বিভিন্নভাবে নিশিকে ভয় দেখানোর চেষ্টা করত। হঠাৎ করে এরই মধ্যে এক রাতে নিশি আবারও দেখতে পাই সেই মহিলাটি রুমের মধ্যেই চলে এসেছে, মানে নতুন যে রুমটাতে তারা শিফট হয়েছিল সেই রুমের মধ্যে চলে আসে। এবং সেই রাতে তার যে রূপ বা তার যে চেহারা ছিল সেটা ছিল ভয়ঙ্কর বিভৎস, ভয়ঙ্কর তার চোখের চাহনি, হাতের নখগুলা সেদিন রাতে নিশি দেখতে পায় খুব লম্বা লম্বা। সে নখ এত বেশি লম্বা ছিল যে মহিলা অনেক দূরে দাঁড়িয়েই
সেই নখ দিয়েই নিশির পেটের মধ্যে খোঁচা দিতে চাচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, চেষ্টা করলেও সেই মহিলাটা তার পেটে খোঁচা দিতে পারতেছিল না এবং নিশির কোনো ক্ষতি করতে পারতেছিল না। সে হঠাৎ করে সাহস সঞ্চয় করে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে। এই পাঠ করার শব্দ শুনতে পেয়ে তার শাশুড়ি পাশে থেকে জেগে যায়। ঠিক ওই দিন রাতেই শুধুমাত্র নিশির শাশুড়ি কোনো ধরনের বকাঝকা বা কোনো ধরনের দোষ নিশির উপর না দিয়ে নিশিকে শান্ত করার চেষ্টা করে, নিশিকে জড়িয়ে ধরে তাকে দোয়া পড়ে ফু দিতে থাকে। এভাবে প্রতিদিন এই ঘটনাগুলা ঘটতে থাকে এবং নিশির শারীরিক যে দুর্বলতা সেটা রয়েই যায়। ধরে নেয় সবাই তার এরকম অবস্থা দেখে নিশির বাচ্চা যে সুস্থভাবে জন্ম হবে সেটারও কোনো ঠিক নাই, উল্টা নিশির জীবনটায় হয়তো চলে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে এক রাতে তার প্রেগনেন্সির পেইন উঠে তাকে গাড়িতে করেই চট্টগ্রাম মেডিকেলের দিকে, হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রাপথে মানে পুরো পথের মধ্যেই নিশি নাকি দেখেছিল সেই লাল শাড়ি পরিহিত মহিলাটি তাদের সাথে সাথেই যাচ্ছিল, তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল এবং বারবার তার পেটের মধ্যে হাত দিতে চাচ্ছিল। এমনকি যখন নিশিকে হসপিটালে নিয়ে আসা হয়, হসপিটালের লিফটে যখন ঢুকানো হচ্ছিল তখনও সে দেখে সেই মহিলা তাদের সাথে সাথেই হসপিটালের ভিতরে ঢুকতেছে এবং অপারেশন থিয়েটারে যখন নিয়ে যাওয়া হয় তখনও দেখে অপারেশন থিয়েটারের আশেপাশে সেই মহিলা ঘোরাফেরা করতেছিল। বারবার তাকে ধরার চেষ্টা করতেছিল, বারবার তার পেটে হাত দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না। কোনো একটা শক্তির কারণে বা কোনো একটা রহমতের কারণে বলতে গেলে আল্লাহ তাআলার, কোনোভাবেই সে নিশির পেটে হাত দিতে পারতেছিল না। নিশি সেই সময়টাতে আসলে অদ্ভুত একটা শক্তি পেয়ে যায়, অদ্ভুত একটা সাহস সে পেয়ে যায়। সে আর ভয় পাচ্ছিল না সেই জিনিসটাকে, সেই অবয়বটাকে, সেই মহিলাটাকে। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকে, সবাইকে দোয়া করতে বলে এবং একটা সময় সবাইকে চমকে দিয়ে নিশি একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। তো বাচ্চাটা মাশাআল্লাহ খুব ভালোই ছিল, সুন্দর ছিল, সুস্থ ছিল। বাচ্চা জন্ম দেওয়ার পর নিশি প্রায় ঘণ্টাখানেক বেহুশ ছিল। তার যখন হুঁশ ফিরে সে দেখে রুমের আশেপাশে তার আত্মীয় স্বজন, পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তার ছোট ভাই আজান দিচ্ছে রুমের এক কোনায় দাঁড়িয়ে বাচ্চাকে কোলে নিয়ে। এবং আরও একটা জিনিস নজরে পড়ে, সেটা হচ্ছে ওই যে লাল শাড়ি পরিহিত মহিলাটাকে এতদিন ধরে দেখে যাচ্ছিল, সেই মহিলাটা আজকেও হসপিটালের রুমের মধ্যে আছে, কিন্তু সে অজোরে কান্না করতেছে। এই মহিলাটাকে কান্না করতে দেখে নিশির কেমন জানি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। সে বুঝতে পারে এই যে অবয়বটি বা এই যে পিশাচ শয়তানটি এতদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেটা হয়তো সে পারেনি, পরাজিত হয়ে সে আজকে কষ্টে কান্না করতেছে। সে কান্নাটাও ছিল খুব ভয়ানক এবং গগন বিদারী একটা কান্না। কেউ শুনতে পাচ্ছিল না, কেউ দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র নিশি এই জিনিসগুলা মানে দেখতেছিল, ফিল করতেছিল। যাই হোক, তাকে বাসায় আনা হয়। বাসায় আনার পর 3-4 দিন ধরে কোনো কিছুই তেমন কিছু ঘটেনি। এমনকি ওই মহিলাটাকেও নিশি আর দেখেনি। নিশির মা সবসময় তার সাথে ছিল। 3-4 দিন পর হঠাৎ একদিন রাতে সে আবারও স্বপ্নে দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। স্বপ্নটা ছিল ওই মহিলা এবার এসেছে, এবার সে তার সদ্য জন্ম দেয়া বাচ্চাটাকে নিয়ে যেতে চায়। নিশি ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে থাকে চিৎকার দিয়ে। এই চিৎকারে, তার কান্নাকাটিতে তার মা উঠে যায়, পাশে ছিল শ্বশুর, শাশুড়ি, ননদ, সবাই চলে আসে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, আরও কিছু হুজুর নিয়ে আসা হয়। এর পর দিন আরও কিছু জার ফুক করা হয়, তাবিজ দেওয়া হয়। নিশির কোনো কিছুতে উন্নতি হয় না।
তার শরীরের যে অবনতি সেটা চলেই যাচ্ছিল, তার শরীরের কোনো উন্নতি হয় না। কিন্তু অদ্ভুত একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তার এইরকম শারীরিক দুর্বলতার মধ্যেও তার বাচ্চা ঠিকই তার বুকের দুধ পেত। সবাই এটা নিয়ে খুব অবাক ছিল, ইভেন ডাক্তার পর্যন্ত। এভাবে আরও 2 মাস কেটে যায়। 2 মাস কাটার পর তার স্বামী বিদেশ থেকে ফিরে আসে। আবার তারা আগের রুমে থাকা শুরু করে। থাকা শুরু করার পর থেকে আবারও সেম ঘটনা, কিন্তু এখন নিশি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেয়। মানে ওই যে মহিলা তাকে প্রতিদিনই দেখতো, প্রতিদিনই তাকে ফেস করত, কিন্তু নিশি বিষয়টা নিয়ে আর বেশি চিৎকার চেঁচামেচি করতো না, আর বেশি এটা নিয়ে বাড়াবাড়িও করতো না। এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমাদের যিনি স্টোরি পাঠিয়েছেন রাহিব ভাই, ওনার ছোট ভাই নিশির শ্বশুর বাড়িতে গিয়েছিল। মানে বাচ্চা হলে চট্টগ্রামের দিকে অনেকে শ্বশুর বাড়িতে বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে পাঠায়। তো রাহিব ভাইয়ের ছোট ভাই সেদিন নিশির শ্বশুর বাড়িতে গিয়েছিল ভাত তরকারি নিয়ে, বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে। তো নিশি তাকে দুপুরবেলা রেস্ট করার জন্য তাদের রুমের মধ্যেই জায়গা করে দেয়, এবং রুমের মধ্যে যখন রাহিব ভাইয়ের ছোট ভাই একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে, মানে একটু তন্দ্রা তন্দ্রা ভাব তার মধ্যে চলে আসে, এমন সময় তার চোখটা একটু লেগে আসতে তার মনে হলো লাল শাড়ি পরিহিত কেউ একজন রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং তার শরীরটা মুহূর্তের মধ্যেই বার হয়ে ওঠে। সে কিন্তু তখন কিছুই জানতো না এইসবের। সে ধরে নিয়েছিল হয়তো এটা তার মনের ভুল, হয়তো ভূতের মুভি দেখে, কার্টুন দেখে, এই কারণে হয়তো এই ধরনের একটা ফিল এসেছিল। যাই হোক, নিশির স্বামী একটা ডিসিশন নেয়, সে নিশিকে নিয়ে দেশের বাইরে চলে যাবে। নিশিকে কয়েক মাস দেশের বাইরে হয়তো ঘুরিয়ে আনলে হয়তো তার ভালো লাগতে পারে, তার হয়তো অবস্থার উন্নতি হতে পারে। এই ভেবে তারা বাইরে যাওয়ার জন্য পাসপোর্টের ব্যবস্থা করতে থাকে। যেহেতু তাদের বাচ্চা ছোট ছিল, সেহেতু এগুলা একটু প্রসেসগুলা দীর্ঘ সময় নিচ্ছিল। একদিন তারা পাসপোর্ট করতে, মানে পাসপোর্ট অফিসে যায়, সেই সাথে আরও কিছু কাজ ছিল, ডাক্তারের কাছে যায়। সব শেষ করে তারা বিকালবেলা তার হাজব্যান্ড মানে নিশিকে নিয়ে একটা জায়গার মধ্যে ঘুরতে যান। তো নিশি খুব বেশি দুর্বল ছিল, যার কারণে ভালোভাবে হাঁটতে পারতো না। কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গার মধ্যে কোনোভাবে ঢুকে, একটা পার্কের মতো জায়গায়, ওই জায়গায় ঢুকার পর একজন বৃদ্ধ হুজুর টাইপের লোক বসে আছে একটা বেঞ্চের মধ্যে। তারা ঢোকার সময় তিনি বলে উঠলেন, অনেক কষ্ট তাই না, তুই কিভাবে বেঁচে আছিস মা? তো তারা দাঁড়িয়ে যায়। এই কথা শোনার পর নিশির স্বামী সালাম দিয়ে জিজ্ঞেস করেন, কি বললেন চাচা? তো তখন ওই বৃদ্ধ লোকটা বলে, আমি কি বলেছি তুই শুনিসনি? তোর বাচ্চাটা আমার কোলে দে। লোকটা খুব অদ্ভুত মায়াবী সুন্দর একজন বয়স্ক লোক ছিলেন। যদিও তার বয়স খুব হয়েছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল খুব শক্তপোক্ত। যাই হোক, তারা তেমন কোনো কিছু না ভেবেই তাদের বাচ্চাটা ওনার কোলে দিয়ে দেন। তিনি কিছু একটা পরে বাচ্চাটাকে ফু দেয় এবং বলতে থাকে, খালো জাদু, খালো জাদু। নিশির দিকে তাকিয়ে বলতে থাকে, তুই সত্যি পারলি মা, এই জাদুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারলি। তারপর তিনি আরো বলতে থাকেন, প্রায় 2 বছর ধরে তোদের উপর কালো জাদু চলতেছে, তোদের জীবন নাশ করার চেষ্টা চলতেছে। তো তখন নিশি আর নিশির হাজব্যান্ড জিজ্ঞেস করে, কে করলো বা আপনি কিভাবে জানলেন? তখন লোকটা বলল, বাবা তোদের দেখেই আমি বুঝতে পেরেছি, তোরা আগামীকাল তোদের মা বাবাকে নিয়ে আমার কাছে চলে আসবি। এই বলে তিনি একটা অ্যাড্রেস দিয়ে দেন। তো এই কথাগুলো বলে তিনি সেখান থেকে হাঁটা দেন। নিশি এবং নিশির হাজব্যান্ড বাসায় চলে আসে। বাসায় আসার পর ছোটোখাটো একটা পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওরা মনে করে হয়তো 2 পরিবার প্রথমের দিকে বিয়েটা না মেনেছিল, যার কারণে হয়তো কোনো কালো জাদু করেছিল তাদের উপরে। যাই হোক, এই ভুল ভাঙার পর
তারা তাদের মা বাবাকে রাজি করায় এবং তারাও যেতে রাজি হয়। নিশির মা এবং এদিকে নিশির শাশুড়ি দুইজনে মিলে সাথে নিশির হাজবেন্ডকে সহ নিয়েই তারা পরদিন বিকালে ওই জায়গাটাতে পৌঁছায়। ওখানে যাওয়ার পর দেখে ছোটখাটো একটা ইবাদত খানার মতো একটা জায়গা, ওই জায়গাটাতে লোকটা বসে আছে হাতে তসবি। তাদেরকে দেখার পর তিনি একটা রুমের মধ্যে নিয়ে যান তাদেরকে এবং একটা কথাই জিজ্ঞেস করেন, আমার উপর তোদের আস্থা আছে কিনা? সবাই হ্যাঁ বলে। তখন তিনি আশ্চর্য করে দিয়ে সবাইকে বলেন, নিশির মায়ের নাই। এই কথা বলার পর নিশির মা একটু অবাক হন, কারণ আসলেই তিনি ভাবতেছিলেন এত হুজুর দেখালাম, এত কিছু করলাম, ইনি বা কি করবেন, এই ধরনের একটা মেন্টালিটি ওনার মাথার মধ্যে ছিল, একটা চিন্তাধারা ওনার মাথার মধ্যে ছিল। এই কথা যখন তিনি শুনেন, তার মানে ওনার কাছেও একটা বিশ্বাস চলে আসে। এবার তিনি নিশির কাছে প্রশ্ন করা শুরু করেন। সেই বৃদ্ধ লোকটি সে বলে, মা, তোর বিয়ের প্রথম সপ্তাহে তোর রুমে কে জোর করে বসেছিল? নিশি জবাব দেয়, অনেকে তোই বাবা এসেছিল, কিন্তু একজনের বসে থাকাটা আমার কাছে খুব আজব মনে হয়েছিল। সেটা ছিল আমার ফুফি শাশুড়ি, আমার স্বামীর বড় ফুপি। তিনি সেদিন কোনোভাবেই উঠতেছিলেন না আমার বেড থেকে, আমাকে উল্টাপাল্টা কিছু প্রশ্ন করতেছিলেন। আমি কোন বালিশে থাকি, কোন সাইডে থাকি, বিছানা কেমন। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে বাথরুমে চলে যাই। তিনি আমার রুম থেকে এর পর চলে যান। তখন হুজুরটা বলেন, ওই দিন তিনি জোর করে বসে থাকেননি, কারণেই বসেছিলেন। উনি সুযোগ খুঁজতেছিলেন তোর বালিশে তাবিজ রাখার জন্য। তুই যখন বাথরুমে গেলি তখনই উনি তোর তাবিজটা মানে বালিশের মধ্যে ঢুকিয়ে দেয়। তো নিশি অবাক হয়ে বলে, এর কয়েকদিন পরে নাকি সে বালিশের কভারটা চেঞ্জ করতে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দেখেছিল। পরবর্তীতে তার ননদকে যখন জানাই, তার ননদ এটা সাধারণ একটা সেলাই বা ছিদ্র মনে করে সেটা সেলাই করে দেয়। তাবিজের কোনো কিছুই তারা খেয়াল করেনি আসলে সেই দিন। হুজুর তখন বলতে থাকেন, ওই বালিশে যারা যারাই শুয়েছিল তারাই ওই লাল শাড়ি পরিহিত মহিলাকে দেখেছিল। সবাই তখন আসলে বুঝতে পারে নিশির স্বামী, নিশির ননদ সবাই ওই বালিশটাতে কিন্তু শুয়েছিল যারা যারা দেখেছে। তখন নিশির শাশুড়ি বলে, আমি তো কখনো ওই বালিশে ঘুমাইনি, তাহলে আমি কেন ওই মহিলাকে দেখেছিলাম? তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে বলে, প্রথম যখন তাবিজটা করা হয় সেটা বালিশকে কেন্দ্র করে করা হয়, কিন্তু যখন কোনো ফল হচ্ছিল না বা কোনো ফল পাচ্ছিল না, জাদুকারী জাদুকে তীব্র করার জন্য সারা ঘরে তাবিজ ছিটিয়ে দেয়া হয়। যতবারই তোর ফুফি শাশুড়ি তোদের বাড়িতে আসতো, সে সব সময় ওই তাবিজগুলো সাথে নিয়ে আসতো এবং বাড়ির চারপাশে জুড়ে দিত, চারপাশেই সেগুলা ফুতে দিত, যার কারণে পুরো বাড়িটাই মানে একটা কালো জাদুর প্রভাবের মধ্যে চলে আসে। তখন নিশি জিজ্ঞেস করে, আমাদের বাড়িতে, হসপিটালে যেখানেই গিয়েছিলাম আমি ওই মহিলাকে দেখেছি, তাহলে এটা কেন হলো? হুজুর তখন বলে, ওই কালো জাদুর শক্তি অনেক বেশি ছিল। শুধু যে বালিশ বা ঘরের মধ্যে তাবিজ করা হয়েছিল তা না, তোদের জন্য যত খাবার দাবার নিয়ে আসতো সব খাবারের মধ্যেই কালো জাদু করা ছিল, এবং ওই খাবারগুলা তোদেরকে খাইয়ে দিয়ে প্রথমের দিকে তার মানে চিন্তাটা ছিল মানে এই কালো জাদু করে তাকে পাগল বানিয়ে দেওয়ার জন্য, মানে নিশিকে। পরবর্তীতে যখন সে গর্ভবতী হয়ে পড়ে তখন তার প্ল্যানটা ছিল মানে তার ফুফি শাশুড়ির বাচ্চা সহ তাকে একসাথে মেরে ফেলার। তো ওই অবস্থায় যে খাবার দাবারগুলো আনতো সবগুলাতে কালো জাদু থাকতো, এখন ওই খাবারগুলা তোরা বেশ কয়েকবার খেয়ে ফেলেছিলি, যার কারণে কালো জাদুটা সরাসরি তোদের মধ্যেই ঢুকে যায় এবং সব কিছুতেই ছড়িয়ে পড়ে। এবং আরও একটা কথা বলেন, সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুটি করা হয় সেটা নাকি ছিল চাটনির মধ্যে দিয়ে। এইটাই সেই চাটনি যেটা বারবার নিশির খেতে মন চাচ্ছিল সে যখন প্রেগনেন্ট ছিল, কিন্তু কোনো এক অজানা শক্তির কারণে সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং কোনোভাবে সে চাটনিটা
খেতে পারেনি। তখন হুজুর বলে এই চাটনিটা যদি সে খেয়ে ফেলতো কোনো কারণে, এরপর হয়তো কি হতো তার সাথে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। কারণ এটার মধ্যে এত ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছিল, এই চাটনি খেলে হয়তো নিশির বাচ্চা বা নিশি উভয়েই মারা যেতেন বা খুব বড় ধরনের একটা অঘটন হতো। যাই হোক, হুজুর তখন বলে, জানিস এত কালো জাদু নিয়ে তুই কিভাবে 1.5 বছর কাটিয়ে দিলি? শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে তোদের স্বামী স্ত্রীর সততা। তোরা বিয়ের পর পর আল্লাহ তাআলার কাছে অনেক কিছু নিয়ে নিয়ত করেছিলি, সবসময় তোরা একসাথে নফল নামাজ আদায় করতি, সকালবেলা কোরআন পড়তি, যার কারণে তোদের গর্ভে যে সন্তান আসে সেই বাচ্চাটা গর্ভের মধ্যেই নেককার হয়ে আসে এবং ওই বাচ্চাটার শক্তির কারণেই আল্লাহ তাআলার রহমতে তোর সাথে কোনো খারাপ কিছু হতো না, তোর ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারতো না। এই কথাগুলো শোনার পর সবাই আসলে খুব বেশি অবাক হয়ে যায়। নিশির মা তখন হুজুরকে জিজ্ঞেস করে, আমরা এত তাবিজ কবজ করলাম, এত ঝাড়ফুঁক করলাম, কোনো কাজ হলো না, কালো জাদু করেছিল, এটাও কেউ ধরতে পারলো না, কি কারণে? হুজুর উত্তর দেন, কালো জাদু বোঝা এত সহজ না। যাদের তোরা দেখিয়েছিলি তারা কেউ এই বিষয়টা বুঝে নাই। তারা মনে করেছিল সাধারণ কোনো বিষয় নিয়ে তারা ভয় পাচ্ছিল বা সাধারণ কোনো বিষয়। সবাই খুব অবাক হয়ে যায় এবং ওনাকে জিজ্ঞেস করেন, আপনি এত কিছু জানলেন কিভাবে? উনি শুধু একটা কথাই বলেন, তোদের দেখেই বুঝতে পেরেছিলাম। আবারও যখন এই কথাটা এই প্রশ্নটা তারা সবাই মিলে করেন, তখন তিনি সিম্পলি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে মানা করে দেন এই বিষয়ে যেন জানার চেষ্টা না করে। নিশি এবার জিজ্ঞেস করে, তাদের এত বড় ক্ষতি করতে চাওয়ার কারণটা কি? হুজুর বলেন, এটার জবাব তোর শ্বশুর শাশুড়ি, তোর স্বামী জানে। ওই উপস্থিত অবস্থাতেই যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা অস্বীকার করে, তারা বলে তারা এসব কোনো কিছুই জানে না। হুজুর তখন বলে, অবশ্যই তোরা জানিস তোর ফুফাতো বোনকে তোর সাথে বিয়ে দিতে চাইনি, তোদের প্রস্তাব দেয়নি। এইভাবে যখন তাদেরকে সরাসরি বলা হয় তখন ওরা আর আসলে কোনো কিছুই অস্বীকার করতে পারে না, তারা সম্মতিসূচক মাথা নাড়ে। এরপর উনি নিশির স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোর বিয়ে করাটা ওরা মেনে নিতে পারেনি, তোর ফুফাতো বোন তোকে পছন্দ করত এবং তোকে বিয়ে করার জন্য পারিবারিকভাবেও প্রস্তাব দেয়া হয়, তোর বাবাও সেটা মেনে নিয়েছিল, কিন্তু তুই নিজের ইচ্ছাতে নিশিকে বিয়ে করিস, যার কারণে তারা তোদের উপরে চড়াও হয় এবং এই কালো জাদুগুলো করে। শুরুতে নিশিকে পাগল করে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিল যাতে তোর সাথে তাদের মেয়ের আবার বিয়ে দিতে পারে। পরে যখন কাজ হচ্ছিল না তখন চেষ্টা করেছিল নিশি এবং তার বাচ্চাকে মেরে ফেলতে। যখন পুরোপুরি সফল হচ্ছিল না তখন তারা শুরু করে পুরো বাড়ির উপরে কালো জাদু, যার কারণে তোর মাও দেখা শুরু করে ওই লাল শাড়ি পরিহিত জিনটাকে। কিন্তু এত কিছু করার পরেও সে মহিলা সাকসেসফুল হয়নি। এটার পিছনে কিছু কারণ ছিল, সেটা হচ্ছে তাবিজগুলা যখন তোদের বাড়িতে এনে ছিটাতো তখন সে কিছু ভুল করে বেরিয়েছিল এবং ইচ্ছা মতো এদিক সেদিক ছুটতে গিয়ে কিছু তাবিজের কার্যকারিতা তিনি নষ্ট করে ফেলেন। এটাই ছিল তোদের জন্য একটা লাকের বিষয়, তোদের জন্য একটা ভালো বিষয়। না হয় হয়তো বিষয়গুলো আরো জটিল হতে পারতো বা আরো বেশি সমস্যা নিয়ে আসতে পারত। তো নিশির এবং নিশির বাচ্চার বড় ক্ষতি না হলেও তোদের পরিবারের উপর প্রভাব পড়ে, তোদের ইনকামের উপরেও ওরা তাবিজ করেছিল, যার কারণে তোর ভাই নিশির ছোট দেবর বেশ কিছুদিন বিদেশের মধ্যে প্রবলেমে ছিল, টাকা পয়সা দেশে পাঠাতে পারেনি। তখন নিশির শাশুড়ি বলে, আসলেই তো এরকম ঘটেছিল। যাই হোক, তারা সবাই 2 2 4 সবকিছু মিলাতে পারে। তো নিশি শুধুমাত্র ওই হুজুরকে একটাই রিকোয়েস্ট করেন, আপনি কিছু একটা করেন, ওই মহিলা আমার বাচ্চাকে নিয়ে যেতে চাই, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন আল্লাহর ওয়াস্তে। এই সময় মাগরিবের আজান দেয়, উনি নিশির স্বামীকে নিয়ে নামাজ আদায় করতে চলে যান।
নামাজ শেষ করে তিনি চলে আসেন এবং সাথে ওনার এক ছাত্রকেও নিয়ে আসেন। হুজুর সবাইকে ভয় পেতে নিষেধ করেন। কোরআন খুলে তিনি আয়াত পড়তে শুরু করেন এবং একটা বোতল নেন। কিছুক্ষণ পর তিনি জানান জিন বোতলে বন্দী হয়েছে। সবাইকে বলেন আর কোনো চিন্তা নাই, তবে কালো জাদু এখনো শেষ হয়নি। তিনি কিছু পানি পরা দেন এবং কিছু পানি দেন সারা ঘরের মধ্যে যেন ছিটাতে হয়। নিশিকে সমস্ত তাবিজ, মানে ওই যে বালিশের নিচে ছিল এবং কোথায় কোথায় আরো তাবিজ আছে এগুলা বলে দেন, সেগুলা উদ্ধার করতে বলেন, খুলতে বলেন এবং তাকে ব্যক্তিগতভাবে কিছু আমল করতে বলেন। সেই সাথে সাথে যে ছাত্রটাকে তিনি এনেছিলেন তাকে বলে দেন নিশিদের সাথে যেন তাদের বাসায় যাওয়া হয় এবং বাসায় গিয়ে কোথায় কোথায় তাবিজ আছে সেগুলা উদ্ধার করার জন্য ওনাকে শিখিয়ে দেয়া হয়। এরপর সবাইকে চলে যেতে বলেন। তখন নিশির স্বামী কিছু হাদিয়া দিতে চাইলে উনি একটা কথাই বলেন, আমাকে হাদিয়া দিস না, আল্লাহকে দিস। তুই তোর ন্যাক্কার সন্তান যেন আল্লাহর রাস্তায় থাকে সেটা ঠিক রাখবি, তাকে কোরআনে হাফেজ বানাবি। এই কথাটাই তিনি বলেন। নিয়মিত নামাজ কালাম পড়তে বলেন, এরকম কিছু উপদেশ দিয়ে দেন। কোনো ধরনের টাকা পয়সা তিনি নেননি নিশি এবং নিশির স্বামীর পরিবারের কাছ থেকে। তখন নিশির শাশুড়ি একটা কথাই বলেন, ওই ফুফিকে বা ওই মহিলাকে একটা শাস্তি দিতে চান, আপনি কিছু একটা করেন। তখন হুজুর বলেন, কালো জাদু যারা করে তারা জাহান্নামী, তারা উভয় জাহান হারিয়ে ফেলে, তাদের এই কুল ওই কুল দুইটাই অন্ধকার, আল্লাহ তাদের শাস্তি দিবে, তোরা নিজের চোখেই দেখতে পাবি, একটু ধৈর্য ধর। এই কথা বলার পর সবাই বের হয়ে চলে আসে সেই ইবাদতখানার ভেতর থেকে। কিছুটা দূর যাওয়ার পর তিনি পেছন থেকে আবার সবাইকে ডাক দেন, সবাই ভিতরে যান। তিনি তখন একটা কথা বলেন, আমি বলেছিলাম তোদেরকে আমার উপর পূর্ণ আস্থা রাখ, তোরা ভয় পাবি বলে আমি তোদেরকে জিন দেখাইনি, শুধুমাত্র আমি জিনটাকে বন্দি করে রেখেছি, তাকে ছেড়ে দিব যদি আমি ঈমান আনাতে পারি। কোরআনী শক্তির মধ্য দিয়ে আমি তাকে বন্দি করে রেখেছি, কিন্তু তোরা যেহেতু সন্দেহ প্রকাশ করেছিস আমি তোদেরকে জিন দেখাবো। এই বলে তিনি বোতলটা হাতে নেন। তারপর কিছু দোয়া পরে কষা দিতেই বোতলটা, লালচে বোতলটা সাদা হয়ে যায় এবং সবাই দেখতে পায় সেই জিনটাকে, সেই লাল শাড়ি পরিহিত জিনটাকে, যেই জিনটাকে তারা প্রতিনিয়ত তাদের বাড়ির মধ্যে দেখতো, স্বপ্নে দেখতো। এই জিনিসটা আসলে দেখার পর সামনাসামনি সবার কোনো কথা বলার মতো আর অবস্থা ছিল না, এত বেশি অবাক হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। নিশির মা মাপ চাইতে শুরু করেন হুজুরের কাছে, কারণ তিনি ওই ইবাদতখানা থেকে বের হওয়ার পর প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তিনি সবাইকে বলতেছিলেন, কি এমন হুজুর, কয়েক মিনিট কোরআন পড়েই জিন বলে বন্দী হয়ে গিয়েছে, এইসব ভণ্ডামি। এতদিন এত হুজুর পারেনি, উনি কয়েক মিনিটের মধ্যে জিন ধরে ফেললেন, তোরা এগুলা বিশ্বাস করিস না। এই ধরনের কথা কিন্তু নিশির মা ইবাদতখানা থেকে বের হওয়ার পর বলেছিলেন, যার কারণে সেই হুজুর পেছন থেকে ডাক দেন। তো নিশির মা খুব ক্ষমা চান হুজুরের কাছে। হুজুর বলেন, সমস্যা নাই, তোরা চলে যা, আমি তোদেরকে দেখালাম, তোরা বিশ্বাস করিস নাই, সেজন্য উনি এ বিষয়ে মানে কোনো রাগ বা কোনো আক্ষেপ ওনার ছিল না। যাই হোক, সেই স্টুডেন্টটাকে নিয়ে, হুজুরের ছাত্রকে নিয়ে তারা বাড়িতে আসেন এবং ওই ছাত্র কিসব পাঠ করতে থাকে, দোয়া কালাম পাঠ করতে করতে একটা সময় পুরো বাড়ির এই জায়গা ওই জায়গা খুঁজতে 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 প্রায় 28টার মতো তাবিজ উদ্ধার করে। ওই তাবিজগুলো পোড়ানো হয় এবং সারা ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হয়। পুরো বাড়ির মানুষজন আসলে খুব বেশি অবাক হয়ে যান। তারা চিন্তাও করতে পারেননি তাদের বাড়ির ভিতরে এত তাবিজ এখানে ওখানে ছিটিয়ে আছে। পুরো বাড়িটাই আসলে একটা তাবিজের কারখানা বলা যায়। সবকিছু শেষ হওয়ার পর হুজুরের ছাত্রকে খাওয়া দাওয়া করিয়ে একটা গাড়ি ঠিক করে দেন ফিরে যাওয়ার জন্য এবং ওনার ছাত্র চলে যান। তো
ফুফির যে চাটনিটা ছিল সেটাও ফেলে দেয়া হয় নির্দেশনা মোতাবেক। এরপর আর তেমন কোনো সমস্যা বাসার মধ্যে হয়নি। নিশি স্বপ্ন যে দেখতো সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মানে আর স্বপ্নে সে দেখেনি। ধীরে ধীরে সে সুস্থ হয়ে যায়, খাওয়ার রুচি তার ফিরে আসে। ওই যে ফুফি নিশির হাজবেন্ডের, তিনি বাড়ির মধ্যে আসলেও সবাই ওনাকে অ্যাভয়েড করতেন, কেউ তেমন কোনো কথাবার্তা বলতেন না এবং সবসময় নজর রাখতেন তিনি কোনো জায়গায় কোনো তাবিজ বা কোনো কিছু করতেছেন কিনা। সেই সাথে উনি কোনো খাবার দাবার আনলে সেটা কেউ খেত না, সেটা ফেলে দেয়া হতো। এর কয়েক মাস পরে খবর আসে ওই ফুফির যে মেয়েটা ছিল সেই মেয়েটার মুখের মধ্যে নাকি এক ধরনের অদ্ভুত কালো রঙের দাগ উঠে যায়, মুখটা খুব বেশি বিশ্রী হয়ে যায়। তাকে বিয়ে দেওয়ার কথা থাকলেও, চেষ্টা থাকলেও তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না। এবং ফুপি তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। প্রায় 2-3 বছর ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে নেক্সট কয়েক বছরের মধ্যেই এত বেশি অসুস্থ হয়ে যান যে ওনার মৃত্যুশয্যা বলা যায়। তখন তিনি নাকি ফোন করে নিশির শ্বশুরকে সবকিছু বলেন এবং ক্ষমা চেয়ে নেন। শেষ রক্ষা আসলে ওনার হয়নি, উনি 1 মাস পরেই মারা যান। সবাই তখন মনে করতে পারে হুজুরের কথা, তিনি বলেছিলেন কালো জাদুকারী জাহান্নামী যারা এগুলা করে তারা এই কাল ওই কাল দুইটাই হারায়। তার ফুফিরও, নিশির ফুফি শাশুড়িরও সেম কাহিনীটা হয়েছিল। হয়তো তাদেরকে সাময়িকভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু তার মেয়েটারও করুণ পরিণতি এবং সেই সাথে তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ তাআলার শাস্তি কি হয় তা আসলে অজানা। এটাই ছিল রাহিব ভাইয়ের সেন্ড করা আজকের কাহিনী বা আজকের স্টোরি, যেটাই বলেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব লম্বা একটা কাহিনী, আমি এত লম্বা কাহিনী কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। কালো জাদুর কাহিনী আমার পুরো রেকর্ড করতে অনেক সময় লাগলো। তারপরেও আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাই আমার ভালো লাগা। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।